This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ঠোঁট কাটার শুরুতেই খুশির ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। খুশির ঈদ মানেই আবার রেড রোডের নামাজ, সেই নামাজে মুখ্যমন্ত্রীর উপস্থিতি। গত কয়েক বছরে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেখানে দেখা যাচ্ছে। मैं उसके साथ दो लाइन ऐड कर देता हूँ। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोड़ कितना बाजुए कातिल में है। बंगाल को जो तोड़ने आओगे उनके लिए दो लाइन ऐड कर देता हूँ कि वक्त आने पे हम ये भी बता देंगे कि हमने सोचा था और क्या हमारे दिल में है। खुद ही को बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रोजा क्या है। राजनगरी साहब ने बहुत खूब से कहा था कि किराएदार है जाती मकान थोड़ी है, किराएदार है जाती मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, हिंदू मुस्लिम सिख ईसाई, किराएदार है जाती मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, इसका बाप का हिंदुस्तान थोड़ी है। না, সবটাই কিন্তু শায়েরির সুখ নয়। রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মানেই সেখানে বিতর্ক। মুখ্যমন্ত্রীর কথায় রাজনীতির কথা মিশে থাকে, রাজনীতির নানা বিষয় উঠে আসে। আর ভোটের এক বছর আগে বাংলার রাজনীতির গায়ে ধর্মের রং ক্রমাগত লেগে চলেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটা অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। বড় করে লেখা রয়েছে, কোন ধর্মকে গন্দা ধর্ম বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবার আপিল করব, যারা রোজা করবেন তারাই ইফতার করবেন, মাঝখান থেকে ঢেকুর মেরে মেরে কেউ ঢুকে পড়বে এই অনুমতি দেবেন না। लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो उसने इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो उसने इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। শুভেন্দু বোঝাতে চাইলেন হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন মমতা। মুখ্যমন্ত্রী পো ধরলেন বিজেপি রাজ্য সভাপতিও। শুনুন কি বলছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম আমরা পুরোটাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের তোষণ করে, যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন। মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয়, মুসলিমদের তোষণ করেন। যেদিন হিন্দুরা 100% পোলারাইজেশন হবে, দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন করবে। হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত। আচ্ছা, সত্যি কি মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন? কি মনে হয় আপনাদের? নাকি হাওয়া গরম করতে শুভেন্দু অধিকারী তার বক্তৃতার কিছুটা অংশ ওই কেটে পোস্ট করা বলে সেই কপি পোস্ট করেছেন? देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। বিজেপির হিন্দুত্ব বলে যেটা চালায় সেটা ভোট মার্কেটিং। সব ধর্ম মানুষকে জোড়ার কথা বলে। বিজেপির থিওরি মানুষকে ভেদাভেদের কথা বলে। হিন্দুত্বকে ডিস্টর্টেড রূপ দিয়ে যে ধর্মটা করেছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী বলেছেন, খারাপ বলেছেন। কখনোই হিন্দু ধর্মকে বলেননি। মিথ্যা কথা বলছে, বিকৃত প্রচার করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যেন হিন্দুত্ব না শেখায়। আমার বক্তব্য হচ্ছে, আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব, আমরা সেই সনাতন হিন্দুত্বকে আমরা বিশ্বাস করি, মানি। গান্ধী तरीके से गांधी वर्ड का इस्तेमाल कर रहा है। गांधी दल का गांधी अपोजिशन लीडर
শুভেন্দু অধিকারী। এভাবে উনি লিফট দেন যে কেউ পাত্তা দিচ্ছে না, তিনি তাদেরকে পাত্তা দিচ্ছেন, যাতে এটা আলোচনার মধ্যে আসে। और हिंदू ने आपको खिलाफ में नहीं है, और क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं, सौदा करते हैं, उसको सौदा का दुकान हम बंद कर देगा। আর ঈদের এই নওয়াজের মঞ্চে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন পাশে আছে দিদি, আর তারপর আগুনে যেন আবার ঘি পড়লো। कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, एक गेम में आप पा मत लगाओ। उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारे साथ, हमारा अभिषेक है हमारे साथ, जावेद है हमारे साथ, हम लोग का साथ पूरा सरकार है। সংখ্যালঘুদের অনুষ্ঠানে গিয়ে ঈদের নমাজে হিজাব পরে আপনাকে কেন শুধু সংখ্যালঘুদের প্রোটেকশনের কথা বলতে হচ্ছে? मेजोरिटी का एक धर्म होता है माइनॉरिटी के प्रोटेक्शन करना, और माइनॉरिटी को धर्म होता है मेजोरिटी को साथ रहना, एक साथ में रहना। কই আপনি তো সাঁইথিয়াতে দোলে আক্রমণের পর হিন্দুদের জন্য বললেন না যে আপনাদের রক্ষা করব? आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो, जो उल्टा पलटा बात करते हैं उसको करने दो। মোথাবরিতে যে ঘোষেদের উপর আক্রমণ হলো, কই আপনি তো বললেন না? टाइम में उसको बॉक्स सिखाना है, लेकिन उसको टच मत करो। टच करने से उसको इम्पोर्टेंस मिल जाता है। আপনি তো বেলডাঙ্গায় কার্তিক পুজোয় যে বেলডাঙ্গা শহরকে তছনছ করে দিল জিহাদিরা, আপনি তো বললেন না যে বেলডাঙ্গার হিন্দু যারা আছেন তাদের রক্ষার দায়িত্ব আমার? और कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा हुआ, प्रेसिडेंट रूल होना चाहिए। मैं कहा मणिपुर में क्या किया, उत्तर प्रदेश में क्या किया, बिहार में क्या किया, राजस्थान में क्या किया। বসিরহাটের দাঙ্গায় বিধ্বস্ত হিন্দু পরিবারগুলির পাশে দাঁড়াননি, ধুলাগড়ে দাঁড়াননি, ইলামবাজারে দাঁড়াননি, দে গঙ্গায় দাঁড়াননি। সেই কারণে আমরাকে হিন্দু বিরোধী বলি। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। সংখ্যালঘুরা জানে যে তার দুধেল গাই হিসেবে আপনি তাদের রেখেছেন, ভোট ব্যাংক হিসেবে আপনি তাদের রেখেছেন। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। আপনার মুখ থেকে আপনি শুনতে চাই যে আপনি শুধুমাত্র কি দুধেল গাইদের প্রতিপালনের জন্য আছেন, না রাজ্যের 78% হিন্দুদের জন্য আপনার প্রাণ কাঁদে? हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। সরকার না চাইলে দাঙ্গা হয় না। উনি বলছেন একটা রাজনৈতিক দল দাঙ্গা করছে, যে রাজনৈতিক দলকে উনি প্রশ্রয় দিয়েছেন, পশ্চিমবাংলায় বাড়তে উনি সাহায্য করেছেন, সেই রাজনৈতিক দলকে বাড়তে সাহায্য করার দায় বা দাঙ্গার দায় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সরকার না চাইলে দাঙ্গা হয় না, দায়িত্ব মুখ্যমন্ত্রী। রেড রোডে ঈদের নামাজের সঙ্গেই এবার ইকবালপুরের 16 আনা মসজিদ, পার্ক সার্কাসের লাল মসজিদেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভাজনের রাজনীতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আজও রেড রোডে নামাজের পর তিনি কলকাতা শহরের যে চত্বরে ঈদের শুভেচ্ছা জানাতে গেছিলেন, সেই চত্বর উর্দুভাষী মুসলমানদের এলাকা। এ রাজ্যের মুসলমানদের সিংহভাগ বাংলাভাষী মুসলমান। তিনি শুধু হিন্দু মুসলমান ভাগ করেন তাই না, তিনি শুধু বলেন না যে দুধেল গাইদের সংরক্ষণ দিতে হবে, তিনি মুসলমান সমাজের মধ্যেও উর্দুভাষী এবং হিন্দুভাষী মুসলমান ভাগ করেন। একেশ্বরবাদী ইসলাম সমাজে তিনি ওবিসির নামে খণ্ড বিখণ্ড করে জাতি প্রথা নিয়ে আসেন ওবিসি সার্ভে করিয়ে। তাই বিভাজনকামী যদি কেউ কোনো শক্তি পশ্চিমবঙ্গে হয়ে থাকেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ যত মত আল্লাহর পথ, যত মত তত পথ, হিন্দুবাদ মুসলমান থাক। অভিষেককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী এরপর গিয়েছিলেন রিজওয়ানুর রহমানের বাড়িতে। মনে আছে আপনাদের নিশ্চয়ই যে রিজওয়ানুরের মৃত্যু আন্দোলন, এবং সেই আন্দোলন মুসলিম সমাজের মধ্যে তার ভিতকে শক্ত করতে কতটা সাহায্য করেছিল সেই সময়। দিদি আপনার এই নাটক ছাড়ুন, আপনার নাটক ছাড়ুন। রিজওয়ানুরকে যারা হত্যা করেছিল বলে সেদিন প্রমাণিত হয়েছিল
পশ্চিমবঙ্গের মানুষের কাছে? একজনের শাস্তি হয়েছে, একটা পুলিশ অফিসারের পদ অবনতি হয়েছে না প্রমোশন হয়েছে? কি হয়েছে? রিজনাল কি আপনারা নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, ভোট জেতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তার পরিবারকে। তার মা চেয়েছিল ইনসাফ, আপনি ইনসাফ দিতে পারেননি, বরং রিজনের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। কাউরি কিছু হয়নি, সেই সমস্ত পুলিশ অফিসার তাদের প্রমোশন হয়েছে। আচ্ছা, চশমা খুলে দেখলে কি আরো স্পষ্ট দেখা যায় না ঝাপসা? একটা কনফিউশন তৈরি হয়েছে, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চশমা খুলে দেখতে বললেন আজকে, বোঝা গেল না কেন, একটু শুনুন। भाजपा के दोस्तों, जरा धर्म का चश्मा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में है। কে কার চশমা খুলে যায় না, তবে যারা চশমা পরে আছে তারা চশমাটা খুলে নিক আগে, তাহলে তো ঝামেলা মিটে গেল। বিজেপি যে সাম্প্রদায়িক দল সারা পৃথিবীর লোক জানে, কিন্তু দিদির এই ধর্মনিরপেক্ষতা ডববাজিটা থেকে বেরিয়ে আসুন, সেটা চাইবো আমি। আরে উনি তো বিজেপির সঙ্গে একসাথে সরকার করেছেন, উনি তো বিজেপিকে রাজ্যে প্রশ্রয় দিয়েছেন। मैं जिंदगी देने के लिए तैयार है, लेकिन आइडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है। পশ্চিমবাংলায় তৃণমূলের সরকারের পিছনে বিজেপির ভূমিকা এবং আরএসএস সঙ্গে দেবী দুর্গা বানিয়েছে। উনি বিজেপিকে ন্যাচারাল অ্যালি বলেছেন, ওর আদর্শটা কি? হিন্দুদের বিরোধিতা করা ওদের কাজ, হিন্দু বিরোধিতা করে ওরা আনন্দ পায়, এ তো নতুন কিছু নয়। জিন বাঁশের ঝাড়ের থেকে তো বাঁশ তো আর আলাদা হয় না, জিন তো আলাদা হতে পারে না, একই জিন। এদের লক্ষ্য হচ্ছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা। जो इस मिट्टी में आग लगाने आएगा, उस आग में जल के वो खुद राख हो जाएगा। जो तोड़ने आएगा वो खुद टूट जाएगा, जो बिखरने आएगा वो खुद बिखर जाएगा। इस मिट्टी का ताकत उसको अंदाजा नहीं है कि इस मिट्टी का ताकत कितनी है। गाली देता है, दे दो जितना भी मर्जी, हम उसको केयर नहीं करते। आपको दुआ में हम भी शामिल है। আপনি প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ হন দিদি, প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ হন, এই ধর্মনিরপেক্ষতার ঢপবাজি করবেন না। হিন্দুদেরকে বোকা বানানোর জন্য চেষ্টা, সেই বোকা বানিয়ে যতদিন বোকা বানিয়ে কাজ করবে যাবে, ততদিন হিন্দুরা আস্তে আস্তে মার খেতে খেতে মুর্শিদাবাদে মার খাচ্ছে, মালদায় মার খাচ্ছে, হিন্দুরা প্রত্যুত্তর দিতে শুরু করবে। এরপরে আপনি প্রস্তুত থাকুন, এবার বাঙালি জেগেছে, বাঙালিও ঠিক করে নিয়েছে 2026-এ আপনাকে বিদায় করবে। খুব সম্প্রতি মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়েছিলেন, অক্সফোর্ডের কেলগ কলেজে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রীকে, সে কথাও ঈদের নমাজের অনুষ্ঠানে এসেছে আজ। पूछा गया था, बम राम एक साथ में जाया, कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू? हमने बोला हम गौरव के साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू? হিন্দু আমরা আপনাকে মেনে নিচ্ছি, বাণিজ্য বাড়ির কন্যা আপনি, অগ্নিকন্যা, তাও আমি মেনে নিচ্ছি, কিন্তু কবে মুসলমান হলেন আর কবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন সেই দিনক্ষণ জানান। আমরা জানতে চাই, বাঙালিও জানতে চায় আপনি ভণ্ড হিন্দু। এটা আজকের দিনে না, সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। বিজেপির সাধারণ সম্পাদক আবার ঢুকে পড়লেন চেনা লাইনে, কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় তো অক্সফোর্ডে বাম রাম জোটের কথা। बम राम एक साथ में जाया, कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू? সাধারণ মানুষ প্রশ্ন করেছে, যে প্রশ্নটা সাধারণ মানুষের মনে বাংলায় ঘুরছে তারা করেছে। আমার বক্তব্য হচ্ছে প্রশ্নগুলো কি ভুল? একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর, মমতা ব্যানার্জি তো চোর সবাই জানে, বলেছে অভয়ার মৃত্যুর জন্য আপনি দায়ী, এভিডেন্স ডেস্ট্রয় তো আপনি করেছেন, 10 লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন পরিবারে, এটা কি ভুল? আরেকজন বলেছে আপনি হিন্দু নিধন করছেন, এটাও কি ভুল? প্রশ্নগুলো সঠিক, কে করেছে আমি জানি না, আমি তাদের চিনি না, প্রশ্নকর্তার আইডেন্টিটি আমি জানি না, তারা বিজেপি না সিপিএম না অন্য কেউ, না সুশীল সমাজ না এনআরআই না ওখানকার রেসিডেন্ট, বাঙালি না অবাঙালি, আমি চিনি না, কিন্তু প্রশ্ন যেগুলো শুনেছি 3টে প্রশ্নই ঠিক। শূন্য থেকে বাড়াবার দায়িত্বটা বিজেপিকে, তৃণমূলের অস্বীকার করতে পারবেন? বিজেপির সহযোগিতা নিয়েই পশ্চিমবাংলায় তৃণমূল সরকার করেছে
তৃণমূলের সহযোগিতা নিয়েই পশ্চিমবাংলায় বিজেপি বাড়ছে, তথ্য তা বলে, এবং এর দায়িত্ব অবশ্যই তৃণমূল কংগ্রেসের। ঈদের নামাজে উপস্থিত হয়ে বামেদের উপর দোষারোপ করছেন। शर्म तो बात है, दुख का बात है, जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। তোলামূল এই আক্রমণ কখন করছে? যখন সিপিএম তার নিজের লাল রং ছেড়ে দিয়ে নীল সাদা করে নিয়েছে। সবাই জানে তৃণমূল জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে আছে, বিজেপির কোলে আছে। আসল সেটিং তত্ত্ব এবং মমতার পাল্লুতে, মমতার আঁচলের মধ্যে আশ্রয় নেওয়া সিপিএম কংগ্রেস, তাকেও যখন তৃণমূল কংগ্রেস ছাড়ছে না, তাহলে সুজনবাবু সেলিমবাবুদের এখন ঠিক হয়েছে যে নিজের অস্তিত্ব টেকানোর জন্য মহাশূন্য থেকে আরও বড় শূন্যে চলে যাওয়ার চেষ্টা করবেন, নাকি বাস্তবের মাটিতে ফিরে এসে এই অপশাসনকে মুক্ত করার চেষ্টা করবেন। আরএসএস প্রধান এসেছিলেন পশ্চিমবঙ্গে, তারপর থেকেই 26-এর নির্বাচনে নীল নকশা তৈরি হয়েছে। নীল সাদা আর গেরুয়ার দল তারা একটা হয়েছে। 26-এর নির্বাচনকে ধর্মীয় আবেগে মুড়িয়ে শান্তি সম্প্রীতি সবটাকে নষ্ট করতে চায়। তাহলে তৃণমূলের নিশানায় বাম বিজেপি। ব্যাস, নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে রাজনীতি এগোতে শুরু করলো। ওই যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, আর সেই প্রতিক্রিয়াতেই পোস্টার পড়লো। আপনাদের দেখাবো পোস্টারের নিশানায় দুই সিপিআইএম নেতা, সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম। সুজন সেলিমকে পেলে ছাড়বেন না, হুঁশিয়ারি ফ্যামের। ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স, সংক্ষেপে ফ্যাম, তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া সংগঠন এটা। সেখানেও নিউটনের থার্ড ল মানে তৃতীয় গতিসূত্র মেনেই রাজনীতি এগিয়েছে। ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয়েছে। আমরা তো বরাবর আক্রান্ত, বুদ্ধ ভট্টাচার্য থেকে শুরু করে পাড়ার আমার সাধারণ কর্মী পর্যন্ত। ফলে সুজন অথবা সেলিম এসব আমরা কেউ ভাবছেই না, গুরুত্বই দিচ্ছি না। সিপিএম এর রাজনীতির সঙ্গে আমাদের রাজনীতি সম্পূর্ণ বিপরীত মেরুতে রয়েছে। আদর্শগতভাবে আমরা ভিন্ন মেরুতে অবস্থান করি, কিন্তু তারপরেতেও আমরা সুজনবাবু সেলিম বাবুদের কুকুর বেড়াল বলার ধৃষ্টতা দেখাই না, এ আমাদের সংস্কৃতিতে আসে না। কিন্তু তোলামূলের সংস্কৃতি এটাই। যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ বাধা দিয়ে নাটক করছে কয়েকজন, এ তো প্ররোচিত করা, ফলে ছেলে মেয়েদের আবেগে লেগেছে। আমরা হিংসা পাল্টা এই নিয়ে মারধর এসব ভাবছিও না, আমরা এসব সমর্থনও করি না। বাংলা জুড়ে প্রবল আলোচনা হয়েছে, এমন আলোচনা হয়েছে যে তার পক্ষে বিপক্ষে মিছিলও বার হচ্ছে। এগুলো কোনো দরকার ছিল না। মাঝখান থেকে কি হচ্ছে, আমাদের মূল প্রশ্নটা হারিয়ে গেল। যাওয়া আসা দেখি আউটকামটা কি, আমরা কি পেলামটা কি, সেটা নিয়ে কিন্তু কোনো চর্চা নাই বাংলায়। বড় অদ্ভুত লাগছে। কিন্তু এসব কথা যারা বলছেন তারা যেন বোঝেন যে প্রতিবাদীদের অথবা ছাত্র যুবদের কুকুর ছাগল বলে অসম্মান করাটা আসলে তাদের নিজেদেরই কুরুচির পরিচয়, তাদের নিজেদের অসম্মান। আমাদের তরুণ তুর্কিরা সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট করেছে, তো আমি তো তার মধ্যে মানে কার্যক্ষেত্রে তো তারা কিছু করেনি, তারা একদম নেতৃত্বের কথা মেনে শান্ত সংযত। আমরা জানি বাংলার মানুষ এই সব কুৎসার জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে দিয়ে দেবেন। শূন্য পার্টি শূন্যই থাকবে। তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া সংগঠন এই যে ফ্যাম সরব হয়েছে, অথচ দলের ছাত্র যুবদের প্রতিবাদ কই বলে প্রশ্ন উঠবেই। রোববার কুণালবাবু সেই প্রশ্নের উত্তর দিতে চাইলেন কি বা দেওয়ার চেষ্টা করলেন কি, সে প্রশ্ন আবার আমরা তুলছি। বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে তার হেনস্থা হচ্ছে, অথচ যুব ছাত্র তারা কোনো প্রতিবাদে নেই, কি বলবেন? আমি ছিলাম না বলে বলতে পারবো না, আর আমি সোশ্যাল মিডিয়াও সেরকম কিছু দেখিনি, ফলে আমি নিয়ে কোনো মতামত দিতে পারবো না। রবিবার প্রশ্ন এড়িয়ে গেলেন কুণাল ঘোষ, আর সোমবারই বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধলেন দলেরই দেবাংশু ভট্টাচার্য। দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন আইটি সেলের প্রধান। লম্বা একটা পোস্ট করেছেন তিনি, আর সেই পোস্টের একটি অংশে লিখলেন, জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ, দয়া করে নেত্রীর অসম্মানের সময় মুখ খুলুন, কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমন, অসময়ে কোথায় হারিয়ে যান, এলাকায় একটা মিছিল বার করেন না কেন, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন না কেন।
ফলে বুঝতে পারলেন দেবাংশু মৌচাকে মনে হয় ঢিল ছোড়ার চেষ্টা করলেন। সব জায়গায় যদি আমি অপেক্ষা করে থাকি কখন সুব্রত বক্সী একটা নির্দেশ দেবেন, বা কখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দেবেন, কিংবা কখন দলনেত্রী একটা নির্দেশ দেবেন, তারপরে আমি গ্রাউন্ডে অ্যাক্টিভ হব, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে সঠিক নয়। কারণ দল কোথাও বলেনি যে আমাদের নির্দেশের বাইরে তোমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না। দেবাংশু যে কথাটি বলেছে, যে বিষয়ে জোর দিয়েছে, আমি তাকে অন্তর থেকে সমর্থন করি। দেবাংশুর পোস্টের বক্তব্যকে অন্তর থেকে সমর্থন করলেন কুণাল বাবু, তিনি নিজেই বললেন। অথচ রবিবারই তো প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন। আর দিন দুয়েক আগে মনে করুন, সেদিনও প্রশ্নটা তুলেছিলেন দলের সাংসদ। আসুন একটু মনে করি। আমার যেন মনে হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদে যতটা রোল প্লে করা ছিল উচিত ছিল ততটা হয়নি রাজনৈতিকভাবে, এটা আমার মতামত। এবার বাকিটা রাজনৈতিকভাবে দল ভাববে। দল হয়তো আমার সেই ভাবনাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি বলেই তো এখনো সেইভাবে সেই অর্থে দলের পরিবর্তন হয়নি ছাত্র পরিষদ। কল্যাণদা অত্যন্ত সিনিয়র। কল্যাণদা আরজি করার সময় সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে আদালতে অনেক ছেলে মেয়ের কেরিয়ার বাঁচিয়ে দিয়েছেন, জুনিয়র ডক্টরের, এবং তিনি সরবও ছিলেন। যুবরও সেই সম্বন্ধে আমারও অভিমত তাই। যুব বা ছাত্র আমার অভিমত আরজিকর থেকে সেরকমভাবে খুব একটা, আরজিকর থেকে আমি দেখছি খুব একটা বিশেষ কিছু দেখতে পাচ্ছি না আর কি। আরজিকরের সময় আপনাদের মনে আছে দলের ছাত্র সংগঠনের সভাপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ছেলে আজকে সাসপেন্ড এক্সপেন্ড হয়ে গেল টিএমসিবি ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। তো সেই জায়গা থেকে আমার ওনাকে বলাটা মানায় না। আর আমি বিশ্বাস করি যে আমি কিছু করেই কি না করে সেটা দল ইন্টারনালি দেখবে। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। তৃণাঙ্কুর থাকবে কি না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল। সেদিন আরজিকর নিয়ে লেগে গিয়েছিল ঘরে ঘরে, আর আজ সেই ঘরের মৌচাকে ঢিল ছুড়লেন দেবাংশু। পোস্টে আরও লিখলেন, কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আমাদেরও পরিবার আছে, বাড়িতে বুড়ো মা বাবা আছেন, আমরাও তো গা বাঁচিয়ে চলতে পারি, কই পালিয়ে যাই না তো। দেবাংশু দলের আইটি সেলের প্রধান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ইয়া লম্বা পোস্টে দেবাংশু নিশানা করলেন কাদের, এ প্রশ্ন তুললাম। একটা বড় অংশ তো তাই। আরজি করার সময় আমরা ম্যাক্সিমাম লোককেই কথা বলতে দেখিনি, ম্যাক্সিমাম লোককেই গা বাঁচিয়ে চলতে দেখেছি। বহু মানুষই ছিলেন যারা নিজেদের মতো করে ভেবেছেন পাশ কাটিয়ে চলে যাই, এই পিরিয়ডটা পেরিয়ে যাবে, ভালো সময় আসবে, তারপরে আবার মুখ খুলবো, তারপরে আবার দলনেত্রীর পাশে গিয়ে দাঁড়াবো। যে আমরা যখন যুব করেছি আমরা অনেক রাজনৈতিক প্রোগ্রাম করতাম, তখন কি মমতাদির আদেশের অপেক্ষায় থাকতাম না, আমরা করেছি। এখন যে ছাত্র পরিষদ বা যুব যে নেতা টেতা আছে ওদের মধ্যে গোষ্ঠীগত প্রচুর, তো এখন তাকে তাড়ানোর জন্য হয়তো সব বলা হচ্ছে। দিদি বলবে আন্দোলন করতে, কেউ আন্দোলন করবে তা তো হয় না। যারা বলছে তারা কটা আন্দোলন করেছে তারা পার্টির লোকরা জানে। এটা কেন? দল তো সবাইকে তাদের কাউকে জনপ্রতিনিধি করা থেকে শুরু করে কাউকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া থেকে দল তো সবাইকে দিয়েছে। দলকে ফিরিয়ে দেওয়ার সময় আমরা চুপ করে থাকি কেন? বাম রামকে সমালোচনা করে, নিন্দা করে, তাদের অপকীর্তিগুলো মনে করিয়ে দিয়ে যারা বিবৃতি দেননি, যারা পোস্ট করেননি, তাদের ভূমিকা নিয়ে সাধারণ কর্মীরাও মর্মাহত এবং প্রশ্ন তোলার অবকাশ আছে। দেবাংশু প্রশ্ন তুলেছে, আমি তাকে সমর্থন করি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষামন্ত্রী আক্রান্ত হলেন সেই সময়, এমনকি অক্সফোর্ডের সময়, এছাড়াও মাঝখানের সময় যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার অ্যাটাক করেন, এবং শুধু এই ঘটনাও নয়, আমি আপনাকে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বারংবার কেন্দ্রীয় এজেন্সিগুলো ডেকে পাঠাতো তখনও আমরা কয়েকজনই তার বিরুদ্ধে কথা বলেছি। দেবাংশু একটা খুবই অল্প বয়সের ছেলে, আর আমি ঠিক করেছি যে দলের মধ্যেকার কোনো বিষয় নিয়ে বাইরে প্রকাশ্যে মন্তব্য করব না, এতে কর্মীদের মনে আঘাত লাগে, তাই এ নিয়ে আমি কিছু বলবো না।